নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমেই গতকালে যে এফআইআই এবং ডিআইআই এর ডেটা মানে বৃহস্পতিবার দিনের সেটা নিয়ে আলোচনা করব। যদি এখানে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডিআইআইরা এটা তো যেমন প্রতিদিনের মতো কেনে সেরকমই কিনেছে, 7,208 কোটি টাকা শেয়ার কিনেছে এবং সেখানেই উল্টো দিকে এফআইআই তারা প্রতিদিনের মতো বিক্রি করেই গেছে এই 9,931 কোটি টাকার, বা বলতে পারেন প্রায় 10,000 কোটি টাকার শেয়ার এই এফআইআইরা বৃহস্পতিবার দিনেও বিক্রি করেছিল। আর আমাদের নিফটি ফিফটি যেরকম একটা খুবই ভালো রিকভারি দেখিয়েছিল, এরকমটা মনে হচ্ছিল যে এফআইআইরা হয়তো আজকের দিনে কিছুটা কিনতে পারে, কিন্তু দেখতে পাচ্ছেন এই এফআইআইরা তারা কিন্তু কিছু পরিমাণে কেনেনি, বরঞ্চ 10,000 কোটি টাকার মতো বিক্রি করে দিয়েছিল। অর্থাৎ এই ডোমেস্টিক যে প্লেয়াররা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই রিটেল প্লেয়াররা তাদের কেনাকাটাতেই এই যে মার্কেট সেটা কিন্তু বটম লেভেল থেকে এতটা রিকভারি করেছিল। আর এরপরে যদি আমেরিকান মার্কেটের কথা বলি, এই ডাউ জোন্স এটাই বৃহস্পতিবার দিনের চার্ট যদি দেখেন শুরুটা তো খুবই খারাপ হয়েছিল, কিন্তু তারপরে বলবো এই যে আমেরিকান মার্কেট সেটা ভালো পারফরমেন্সই দেখিয়েছে। যদিও কিছুটা লাল নিশানে বন্ধ হয়েছে, তবুও যদি এই বটম লেভেল থেকে দেখেন দেখতে পাচ্ছেন প্রায় 1.5% কাছাকাছি রিকভার করে বন্ধ হয়েছে। আর এই ডাউ জোন্স এটাতে কিছুটা লাল নিশানে বন্ধ হয়েছে, কিন্তু অন্যদিকে যদি নাসডাক কম্পোজিট এটা দেখেন, এটা দেখতে পাচ্ছেন সামান্য সবুজেই বন্ধ হয়েছে। এমনিতে দেখে মনে হবে খুব একটা বেশি বাড়েনি, এই 0.18% মাত্র বেড়েছে, কিন্তু যদি বটম লেভেল থেকে ক্যালকুলেট করেন এই বটম লেভেল থেকে দেখতে পাচ্ছেন প্রায় 2.30%-এরও উপরে বেড়েছে। অর্থাৎ এই আমেরিকান মার্কেটে বৃহস্পতিবার দিন খুব ভালো একটা পারফরমেন্স দেখতে পাওয়া গেছে। আর আমাদের ইন্ডিয়ান এরিয়ার গুলো কেমন পারফর্ম করছিল, আমাদের ইন্ডিয়াতেও বৃহস্পতিবার দিন আইটি ইন্ডেক্স ভালো পারফর্ম করেছিল, আইটির মধ্যে থাকা কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছিল। সেরকমই এইখানেও দেখতে পাচ্ছেন এই যে ইনফোসিসের এরিয়া 3.31% পজিটিভে বন্ধ হয়েছে, তার সঙ্গে সঙ্গে উইপ্রো এরিয়া 2.37% পজিটিভে বন্ধ হয়েছে। এইচডিএফসি ব্যাংক কিছুটা লাল, আইসিআইসিআই ব্যাংক এটা 0.43% ডাউন, ডক্টর রেড্ডি ল্যাব এটা 1.11% পড়েছে এবং এই যাত্রা অনলাইন এটা 0.89% পড়ে বন্ধ হয়েছিল। আর এই গিভ নিফটি এখান থেকে কেমন কি সংকেত আসছে, এই গিভ নিফটি দেখতে পাচ্ছেন এখানে খুব বড় পতন বা খুব বড় উত্থান লক্ষ্য করা যায়নি, এই 0.26% নিচে ট্রেড করছে বর্তমানে। তবে আজকে সকালের ট্রেডিং সেশনে মানে ফার্স্ট হাফে এই যে গিভ নিফটি এটা কিন্তু অনেকটাই পড়ে গিয়েছিল, এই 22,900 কাছাকাছি ছিল, সেখান থেকে 22,600 কাছাকাছি চলে এসেছিল। আর এরপরে কথা হলো এই শেয়ার বাইব্যাক এই ব্যাপারটা নিয়ে। প্রায় সপ্তাহ দুয়েক আগে এই খবরটা কভার করেছিলাম। ইনফোসিসের ফর্মার সিইও এই মোহনদাস পাই তিনি এই সেবির কাছে আর্গু করেছিলেন কিসের ব্যাপারে, যাতে সেবি ওপেন মার্কেট বাইব্যাক এটা আবার পুনরায় চালু করে। কিসের কারণে? কারণ মার্কেটে বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে এফপিআই রয়েছে তার সঙ্গে সঙ্গে এফআইআই এরা হেভি পরিমাণে সেলিং করছে। তো সেই সেলিংটা যাতে কম হয় বা এই যে সেল করছে সেটা যাতে কোম্পানির প্রমোটাররা কিনে নিতে পারে, সেই কারণের জন্য এই মোহনদাস পাই তিনি সেবির কাছে আর্গু করেছিলেন যাতে রিটেল ইনভেস্টরদের লস কমে যায়। এবং এই ব্যাপারটাকে এই বিজয় কেডিয়াজি তিনিও কিন্তু সাপোর্ট করেছিলেন। মানে বড় বড় ইনভেস্টররা বড় বড় ব্যক্তিরা এটাই চাইছিলেন যে মার্কেটে ওপেন মার্কেট বাইব্যাক নিয়ে আসা হোক। এই ওপেন মার্কেট বাইব্যাক নিয়ে এলে মার্কেটে হয়তো একটা ভালো পারফরমেন্স দেখা যেতে পারে, বা বর্তমানে যতটা পড়ছে ততটা হয়তো পড়বে না। আর বলে রাখি আমাদের মার্কেটে বর্তমানে শুধুমাত্র এক প্রকার বাইব্যাক চালু আছে। আগে দেখতে পাচ্ছেন এই 2 ওয়ে বাইব্যাক মানে দু প্রকার ছিল, একটা ছিল টেন্ডার রুট অফার এবং আরেকটা হচ্ছে এই ওপেন মার্কেট অফার। বর্তমানে কোনটা চালু রয়েছে? বর্তমানে শুধুমাত্র এই টেন্ডার অফার রুট এইটা চালু আছে। এই ওপেন মার্কেট অফার মানে কি, মানে এখানে কোম্পানি বলে দিত আমি বাজার থেকে শেয়ার কিনবো, কিন্তু কোনো দাম তারা ফিক্স করে দিত না, একটা সময় দিয়ে দিত যে আমি 15 দিনের মধ্যে কিনবো। তো সেই 15 দিনের মধ্যে যে কোনো প্রাইসে এই কোম্পানি তাদের শেয়ার কিনে নিতে পারত। কিন্তু পরে সেবি এটা বন্ধ করে দেয়, কারণ সেবি বলছিল এর মাধ্যমে রিটেলদের কোনো প্রকার লাভই হচ্ছে না, তাহলে শুধু শুধু এই বাইব্যাকের কি দরকার। কোনটা চালু ছিল? টেন্ডার অফার। তো এই টেন্ডার অফার মানে কি, এইখানে কোম্পানি একটা নির্দিষ্ট প্রাইস ঠিক করে দেয়। ধরুন কোন একটা শেয়ার এই 1500 টাকায় চলছে, তো কোম্পানি ঠিক করে দেবে যে আমি 1800 টাকায় কিছু শেয়ার কিনবো। তো তারপরে বিভিন্ন ইনভেস্টররা এই যে বাইব্যাক এখানে অংশগ্রহণ করবে এবং সেই যে অংশগ্রহণের রেশিও হবে তার উপর নির্ভর করে আপনার কাছে ধরুন 10টা শেয়ার রয়েছে, তার মধ্যে 8টাও কিনতে পারে বা 2টোও কিনতে পারে। যেমন রেশিও বেরিয়ে আসবে সেরকম শেয়ার এই কোম্পানি প্রমোটার কিনবে। মানে বর্তমানে মার্কেটে শুধুমাত্র এই যে টেন্ডার অফার এটা চালু রয়েছে, যেখানে কোম্পানির প্রমোটারকে মার্কেট প্রাইসের থেকে বেশি দাম দিয়ে এই যে শেয়ার সেটা কিনতে হয়। আর এমনিতেও মার্কেটে এখন এই যে ইনভেস্টররা তারা বাইব্যাকে অংশগ্রহণ করতে চান না, কারণ এই বাইব্যাকে প্রচুর পরিমাণে ট্যাক্স লাগে। আমরা তো এমনি শেয়ার মার্কেটে বেচা কেনা করতে গেলে এই এলটিসিজি দিই, মানে ধরুন বেচলে লাভ হলো 1 বছরের বেশি হলে এলটিসিজি দিই। তো সেই এলটিসিজি কার উপরে প্রযোজ্য হয়? এই লাভের উপর প্রযোজ্য হয়। তার সঙ্গে সঙ্গে এই যে এসটিসিজি দিই, মানে 1 বছরের কমে যে লাভ হয়
হয় তার উপর যে এসটিসিজি দিই সেটাও কিন্তু এই লাভের উপরে ধার্য করা হয়। কিন্তু এই বাইব্যাক এখানে যদি আপনি অংশগ্রহণ করেন আপনার যে টোটাল অ্যামাউন্ট হবে মানে আপনার লাভ কিন্তু দেখবে না, আপনি যে টোটাল টাকার বাইব্যাকে অংশগ্রহণ করেছেন অর্থাৎ আপনার ব্যাংকে যত টাকা ক্রেডিট হলো আপনার তো শেয়ারগুলো বিক্রি হয়ে সেই টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, তো সেই পুরো টাকার উপর ট্যাক্স কিন্তু ধার্য হয়। তো সেই কারণের জন্য এই বাইব্যাকে অনেকে অংশগ্রহণ করতে চান না। এবং তারই সঙ্গে সঙ্গে কিছুদিন আগে এই খবরটাও কভার করেছিলাম এই বাইব্যাকের ওপর এই সেবি কিন্তু অতিরিক্ত একটা 12% সারচার্জও বসিয়ে দিয়েছে, অর্থাৎ ট্যাক্সের উপরে ট্যাক্স। অর্থাৎ বুঝতে পারছেন এই বাইব্যাকে প্রচুর পরিমাণে ট্যাক্স লাগে। সেখানে যদি কোম্পানির প্রমোটার নিজেই বিভিন্ন প্রকারে এই মার্কেট থেকে শেয়ার কিনে নেয় তাহলে কি হবে, এই ওপেন অফারে যদি কেনে তাহলে কাউকেও কিন্তু এই বাইব্যাকের জন্য অতিরিক্ত ট্যাক্স দিতে হবে না। এবং সেই ব্যাপারটাই দেখতে পাচ্ছেন এই যে সেবি তারা বিবেচনা করেছিল এবং আজকের দিনে খবর চলে এসেছে কি সেবি প্রপোজেস রিটার্ন অফ ওপেন মার্কেট শেয়ার বাইব্যাক আফটার ট্যাক্স ওভারহল। তো এই ট্যাক্স রিলেটেড বিভিন্ন পরিবর্তনের পরে এই যে সেবি তারা কিন্তু এই যে ওপেন মার্কেট বাইব্যাক এটাকে চালু করার ব্যাপারে আবার এই প্রস্তাব সামনে রেখেছে। তবে আবারও বলছি এটা কিন্তু এখনো চালু হয়ে যায়নি, শুধুমাত্র এই যে প্রস্তাব সেটা কিন্তু সামনে রাখা হয়েছে। এই এপ্রিলের 1, 2026 থেকেই দেখছেন এই বাইব্যাকের যে নিয়ম সেটাও কিন্তু পরিবর্তিত হয়েছে। বাইব্যাক প্রসেসড আর ট্যাক্সড অ্যাট ক্যাপিটাল গেইন ইন দ্য হ্যান্ডস অফ শেয়ার হোল্ডার্স সিমিলার টু এ নর্মাল মার্কেট সেল। এবং এই প্রস্তাব সামনে রাখার পর দেখতে পাচ্ছেন এই মোহনদাস পাই যিনি প্রথমে এই প্রসঙ্গটা তুলেছিলেন তিনি এটার প্রশংসাও কিন্তু করেছেন। আর এই বাইব্যাক মানে ওপেন মার্কেট বাইব্যাক এটা যদি চালু হয় তাহলে কোন সেক্টরের জন্য সব থেকে বেশি লাভ হবে, এই নিফটি আইটির জন্য সব থেকে বেশি লাভ হবে। তো সেই কারণে যদি দেখেন এই গতকাল নিফটি আইটি এটাই কিন্তু সব থেকে বেশি বেড়েছিল 2.60%, এবং এই নিফটি আইটি আমাদের এই নিফটিকে কিন্তু অনেকটা উপরে তুলে নিয়ে গিয়েছিল। কারণ এই যে বাইব্যাক এটা আনতে গেলে কি দরকার, কোম্পানির হাতে প্রচুর ক্যাশ থাকা দরকার, মানে ক্যাশ রিচ কোম্পানি হওয়া দরকার, তবেই কিন্তু সেই সমস্ত কোম্পানি এই যে বাইব্যাক সেটা নিয়ে আসতে পারে। আর মার্কেট হয়তো আগে ভাগেই অনুমান করে চলছিল এই যে বাইব্যাক তার ব্যাপারে সেবি ঘোষণা করতে পারে। এবং এই কারণে যদি দেখেন এই ক্যাশ মার্কেটে এই এফআইআই এরা নিয়মিত বিক্রি করলেও এই যে স্টক ফিউচার্স রয়েছে এখানে কিন্তু টানা 3 দিন কেনাকাটা করে গেছে। এই 30শে মার্চ দেখুন 4,223 কোটি টাকা কিনেছিল, তারপরে 1 এপ্রিল 3,199 কোটি টাকার, এবং তারপরে 2 এপ্রিল 1,423 কোটি টাকার। বড় বড় ইনভেস্টররা আগে ভাগে এইসব ব্যাপারে আন্দাজ করতে পারেন। তো সেই সব কিছুর কারণে এই যে স্টক ফিউচার্স এখানে কিন্তু বড় বাইং এসেছে এরকমটাই মনে করা হচ্ছে। এবং সেবি যে প্রস্তাবটা সামনে রেখেছে সেটা যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু এটা ইন্ডিয়ান মার্কেটের আইটি কোম্পানিগুলোর জন্য একটা বিরাট বড় পজিটিভ নিউজ হবে। কারণ এই সময় অনেক শেয়ার খুব ভালো ভ্যালুয়েশনে ট্রেড করছে, কোম্পানির প্রমোটাররা কিন্তু চায় যে এত অল্প দামে আমরা আরো বেশি করে শেয়ার কিনে রাখি। যেমন মাঝখানে দেখেছিলাম আদানির শেয়ারে যখন ক্র্যাশ দেখা গিয়েছিল আদানিও কিন্তু তখন তাদের নিজেদের শেয়ার অনেক অনেক করে কিন্তু কিনে নিচ্ছিল। আর এই সময় মার্কেটে যদি দেখেন 60 থেকে 70% শেয়ার খুব ভালো ভ্যালুয়েশনে কিন্তু ট্রেড করছে। এরপরে চলুন একবার মিডিল ইস্টে চলে যাই। এই স্টেট অফ হরমুজ এই যুদ্ধ যে শুরু হয়েছে তারপর থেকে তো অনেকেই স্টেট অফ হরমুজ এটার গুরুত্ব বুঝে গেছেন। এই পৃথিবীতে যত পরিমাণে তেল ব্যবহার করা হয় ক্রুড অয়েল তার 20% এই যে স্টেট অফ হরমুজ এটা দিয়েই কিন্তু পাস হয়। তো এই স্টেট অফ হরমুজ এটা যদি বন্ধ হয়ে যায় বা এর কন্ট্রোল কারো হাতে চলে যায় তাহলে এই যে ক্রুড অয়েলের প্রাইস এখানে বড় বৃদ্ধি দেখা যাবে, যেটা আমরা ইতিমধ্যে দেখেওছি। এই ক্রুড অয়েলের প্রাইস যেটা 60-এর কাছাকাছি চলছিল সেটাই 100-র উপরে উঠে গেছে। এবং এটাও দেখতে পাচ্ছেন বিভিন্ন নিউজ চ্যানেল কভার করছে কি স্টেট অফ হরমুজ উইল ডিটারমাইন হু উইন্স দ্য ওয়ার। তো এই স্টেট অফ হরমুজ এটা যাদের হাতে থাকবে মনে করা হবে এই যে যুদ্ধ সেটা তারাই জিতে গেছে। দেখুন এই যুদ্ধ যেটা মানে এমন নয় যে ইরান আমেরিকা দখল করে ফেলছে। এই যুদ্ধ কিসের ব্যাপারে শুরু হয়েছিল, মূলত এই ইরানের যে পারমাণবিক শক্তি সেটা ধ্বংস করার ব্যাপারে। এবং এখানে আমেরিকা সব থেকে বেশি নজর দিয়েছিল ইরানের এই তেলের উপর। তো এখানে যদি স্টেট অফ হরমুজ এটাকে আমেরিকানরা কবজা করতে পারে তাহলে মনে করা হবে এই যে ইরান তারা এই যুদ্ধ এটা কিন্তু জিতে গেছে। কারণ আমেরিকা তারা বারবার বলছিল এই স্টেট অফ হরমুজ এটার কন্ট্রোল নেবে, দুজনে মিলে স্টেট অফ হরমুজ এটাকে পরিচালনা করবে। আর এখন এরকম খবরটাই সামনে আসছে যে ইরান ইজ প্রিপেয়ারিং মেরিটাইম প্রোটোকল উইথ ওমান ফর স্টেট অফ হরমুজ। মানে ইরান এবং ওমান এরা দুজনে মিলে কিছু নিয়ম কানুন তৈরি করতে চলেছে এই স্টেট অফ হরমুজের ব্যাপারে। আর ইরানের পার্লামেন্ট কমিশন তারাও দেখতে পাচ্ছেন এই যে হরমুজের টোল প্ল্যান সেটাকে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। তো এই টোল প্ল্যান মানে কি, কোনো জাহাজ এই যে স্টেট অফ হরমুজ এটা দিয়ে যেতে গেলে ইরান এবং ওমানকে এরা যৌথভাবে যে এই স্টেট অফ হরমুজ পরিচালনা করবে তার জন্য টোল ট্যাক্স দিতে হবে। অর্থাৎ কি এই জায়গা দিয়ে যে জাহাজগুলো যাবে তাদের কস্ট আগের থেকে আরো বেশি বেড়ে যাবে। এই তেল বলুন গ্যাস বলুন যেগুলি অন্যান্য দেশে যাক না কেন সেগুলোর দাম অটোমেটিক কিন্তু বেড়ে যাবে, কারণ মাঝখানে ইরান এবং ওমান এরা কিছু ট্যাক্স কাটবে। তো যদি এটা পাস হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে টোল প্ল্যান এটা অফিসিয়ালি চালু হয়ে যায় সেটা কিন্তু সব দেশের জন্য খারাপ যারা এই স্টেট অফ হরমুজ এই রুটটা দিয়ে তেল নিয়ে যায়। আর এই ক্রুড অয়েল এটা কি বলছে, এই ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন 110-এর কাছাকাছি ট্রেড করছে। আর এর আগে ইরান তারা ঠেটো দিয়ে দিয়েছিল কিসের ব্যাপারে, যে আমেরিকার 18খানা বড় বড় কোম্পানি যে বিভিন্ন অফিস রয়েছে সেখানে টার্গেট করবে। এই মাইক্রোসফট, অ্যাপেল, বোয়িং, তারপরে অ্যামাজন এই সমস্ত অফিসে টার্গেট করার কথা বলেছিল। এবং এই যে টার্গেট সেটা কিসের ব্যাপারে করবে বলেছিল, এটা রিটালিয়েশন করবে বলেছিল। মানে আরো যদি কোনো বড় লিডারকে মেরে দেওয়া হয় তখনই তারা এই অ্যাটাক করবে। কিন্তু তারপরে আজকের খবর দেখতে পাচ্ছেন এই ইরান তারা ক্লেম করেছে কিসের ব্যাপারে, এই বাহারিনে
অ্যামাজনের যে AWS বিল্ডিং রয়েছে সেখানে তারা অ্যাটাক করেছে। তো এই অ্যামাজন ওয়েব সার্ভিস এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সার্ভার এগুলো পরিচালনা করা হয়। তো এই যে AWS বিল্ডিং এখানে যদি অ্যাটাক করা হয় তাহলে বহু কিছু সার্ভিস কিন্তু বাধাপ্রাপ্ত হবে। প্রথমত বিভিন্ন যে ফ্লাইট সার্ভিস সেগুলো বাধাপ্রাপ্ত হতে পারে, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন পেমেন্ট সিস্টেম এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই অ্যামাজনের AWS অফিসে এই প্রথম নয়, এর আগেও কিন্তু এই ইরান অ্যাটাক করেছিল। দেখতে পাচ্ছেন এই ডেটা সেন্টার এগুলোকে কিন্তু ইরান বারবার অ্যাটাক করছে। এর আগে কবে করেছিল? এই 12/3/2026 খবর, মানে মার্চের এই 12 তারিখ করে একবার কিন্তু অ্যাটাক করেছিল। তো এই ডেটা সেন্টার রিলেটেড জায়গায় যদি অ্যাটাক করা হয় তাহলে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন AI সেক্টর এগুলোর উপর কিন্তু খারাপ ইম্প্যাক্ট পড়বে। আর শুধুমাত্র ডেটা সেন্টার নয়, এই US লিঙ্কড বিভিন্ন স্টিল, অ্যালুমিনিয়াম ফেসিলিটি এগুলোতেও অ্যাটাক করছে। তো এর আগে দেখতে পাচ্ছিলেন মিলিটারিতে অ্যাটাক হচ্ছিল, তার সঙ্গে সঙ্গে এই যে তেলের ভান্ডার সেখানে অ্যাটাক করা হচ্ছিল। কিন্তু এখন এই স্টিল, অ্যালুমিনিয়াম, ডেটা সেন্টার এই ধরনের জায়গাগুলোতেও কিন্তু ইরান অ্যাটাক চালাচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই কুয়েতের মিনা আল আহমাদি যে রিফাইনারি রয়েছে সেখানেও ড্রোনের মাধ্যমে স্ট্রাইক করা হয়েছে। কিছু আগুনের চিহ্নও দেখা গেছে, তবে কোনো ইনজুরির ঘটনা কিন্তু সামনে আসেনি। আর অন্যদিকে আমেরিকা তারা তাদের দিক থেকে কি বলছে? এই ডোনাল্ড ট্রাম্প তিনি ট্রুথ সোশ্যালে বিভিন্ন পোস্ট করছেন। তো আজকের দিনে দুখানা পোস্ট করেছেন, চলুন সেগুলো দেখে নিই। প্রথমত তিনি এটাই বলছেন, আওয়ার মিলিটারি দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল বাই ফার। এখনো পর্যন্ত আমাদের যে মিলিটারি সেটা সব থেকে শক্তিশালী। এবং কি বলছেন? হ্যাজ নট ইভেন স্টার্টেড ডিস্ট্রয়িং হোয়াটস লেফট ইন ইরান। মানে এত বড় ধ্বংসবিভাগ চালাবার পরেও ইরানে যা কিছু বেঁচে রয়েছে সেগুলোর উপর কিন্তু এখনো অ্যাটাক করা শুরুই হয়নি। এর পরবর্তীকালে কিসের উপর অ্যাটাক হবে বলছে? এই ব্রিজ নেক্সট, মানে এই যে যোগাযোগ ব্যবস্থা সেটা পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়ার কথা বলছেন। বিভিন্ন ব্রিজের উপরে অ্যাটাক করবেন। তো এই ব্রিজের ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় কি হবে? বিভিন্ন পরিবহন এগুলো কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এই যে ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এখানেও অ্যাটাক করার কথা বলেছেন। তিনি এটা বলছেন নিউ রেজিমি লিডারশিপ, মানে তিনি যাদের লিডারশিপ হিসেবে মানছেন তারা জানে পরবর্তীকালে কি করতে হবে, অ্যান্ড হ্যাজ টু বি ডান ফাস্ট, মানে খুব তাড়াতাড়ি সেটা করে নিতে হবে। আবার কিন্তু তিনি এই রেজিমি চেঞ্জের কথা বলছেন, মানে তার মনোমত শাসককে তিনি এই ইরানে বসাতে চাইছেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি তো বলছিলেন এই যে স্টেট অফ হরমুজ এটার দিকে তিনি ধ্যানই দেবেন না। কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ আগেকার পোস্ট, কটার সময়? এই 5:52, এই বিকাল 5:52 তিনি পোস্ট করেছেন PM উইথ এ লিটিল মোর টাইম উই ক্যান ইজিলি ওপেন দ্য হরমুজ স্টেট, টেক দ্য অয়েল অ্যান্ড মেক এ ফরচুন। মানে তিনি এটাই বলছেন অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তারা এই স্টেট অফ হরমুজ এটার কন্ট্রোল নিতে পারে এবং এটা সমগ্র বিশ্বের জন্য খুব ভালো হবে, সেই ব্যাপারে তিনি প্রশ্ন সামনে রেখেছেন। মানে কি ডোনাল্ড ট্রাম্প তিনি দেখতে পাচ্ছেন বারবারই কথাবার্তা পাল্টাচ্ছেন। এবং এটাও মনে রাখতে হবে যে এপ্রিলের 6 তারিখ পর্যন্ত তিনি ইরানের কোনো রকম পাওয়ার গ্রিডে অ্যাটাক করবেন না বলেছিলেন। তো সেই এপ্রিলের 6 তারিখ সেটা কিন্তু এগিয়েই আসছে। তারপরে কিন্তু আবার বড় অ্যাটাকও শুরু হতে পারে, কারণ দেখতে পাচ্ছেন তিনি ব্রিজ, ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এইগুলোর উপর অ্যাটাকের কথা আবার কিন্তু বলেছেন। তারই সঙ্গে সঙ্গে আবার আজকের দিনে এই যে স্টেট অফ হরমুজ এটাও ওপেন করার ব্যাপারে কথা বলেছেন। আর এরপরে চলুন একটি শেয়ারের ব্যাপারে আলোচনা করা যাক। এই RBL ব্যাংক লিমিটেড, এই কোম্পানিতে একজন বড় ইনভেস্টর ইনভেস্ট করতে পারে এরকম খবর তো আগে ভাগেই আসছিল। তো সেই ব্যাপারে বড় নিউজ সামনে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই RBL ব্যাংক তারা RBI এর তরফ থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে। কিসের ব্যাপারে? এই এমিরেটস NBD 74% স্টেক অ্যাকুইজিশন ডিল। তো এই এমিরেটস এরা এই RBL ব্যাংকের যে 74% স্টেক অধিগ্রহণ করতে চায় সেই ব্যাপারে এই RBI এর তরফ থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে। তো এই এমিরেটস NBD এরা এই RBL ব্যাংক এই 74% স্টেক কিনে নেবে। তো এর ফলে এই ব্যাংকটা ফরেন সাবসিডিয়ারি হিসাবে রিক্লাসিফাইড হয়ে যাবে। এখানে এই এমিরেটস NBD এদেরকে সর্বনিম্ন 51% স্টেক রাখতেই হবে এবং সর্বোচ্চ তো আস্তে আস্তে 74% স্টেক এরা অধিগ্রহণ করে নেবে। তবে এই 74% স্টেক অধিগ্রহণ করে নিলেও এদের কাছে যে ভোটিং রাইট সেটা থাকবে মাত্র 26%। অর্থাৎ এরা কিন্তু একাই কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, বাকি যে শেয়ার হোল্ডাররা রয়েছে তাদেরও সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ দেখুন এই যে ব্যাংক, এই ব্যাংকের কাছে কাদের টাকা থেকে থাকে? আমাদের মতো পাবলিকের টাকা থেকে থাকে। তো সেখানে যদি RBL ব্যাংক এর ভোটিং রাইট পুরোপুরি এই ইমিডিয়েট NBD এদের হাতে চলে যায় তাহলে কি হবে? এরা কিন্তু চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, পাবলিকের টাকা মারও খেয়ে যেতে পারে। তো সেই জন্য এই যে ভোটিং রাইট এটা মাত্র 26% রাখা হয়েছে। আরো অন্যান্য যে শেয়ার হোল্ডাররা রয়েছে তাদেরও কিন্তু পারমিশন এখানে খুবই গুরুত্বপূর্ণ। তবে এখনো কত টাকাতে এই ডিল হবে সেটা ঘোষণা হয়নি। দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম স্টেক অ্যালাউড কত? আপ টু 74%। মিনিমাম রিকোয়ার্ড হোল্ডিং মানে মিনিমাম রাখতে হবে 51%। নিউ ক্লাসিফিকেশন কি হবে? ফরেন ব্যাংক সাবসিডিয়ারি মোড। ভোটিং রাইট ক্যাপ থাকবে 26%। আর অ্যাপ্রুভাল ভ্যালিডিটি কতদিন, মানে কতদিনের জন্য এই অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে? 1 ইয়ার ফ্রম এপ্রিল 1, 2026, অর্থাৎ 1 বছরের মধ্যে এই যে অ্যাকুইজিশন সেটা করতে হবে। তো এর ফলে কি হবে? এটা একটা বিদেশি ব্যাংকে পরিণত হবে, মানে বিদেশি ব্যাংকের সাবসিডিয়ারি। বিদেশি অনেক ইনভেস্টরদের এই ব্যাংকের প্রতি কিন্তু ইন্টারেস্ট বাড়বে। অনেক বড় বড় ইনভেস্টর এই ব্যাংকে ইনভেস্ট করতে পারে এবং এই ব্যাংকের কাছে কারেন্টলি কোনো প্রমোটার কিন্তু নেই। অর্থাৎ এই যে প্রমোটার হয়ে যাবে এই এমিরেটস NBD তারা কিন্তু এই ব্যাংকের উন্নতির জন্য আরো অনেক কাজও করবে। এরপরে কথা হলো ট্রাম্পের
ট্যারিফ নিয়ে। তো বর্তমানে এই ইরান এবং ইউএস এর যুদ্ধ লেগে যাওয়ার পরে এই ট্যারিফ নিয়ে তো সেরকম কোনো নিউজই সামনে আসছিল না, কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প তার ফেভারিট যে শব্দ সেটা কিন্তু ট্যারিফ। তো সেই ট্যারিফ এই ব্যাপারে তিনি আবার কথা বলেছেন। এবার কোন সেক্টরের উপর তিনি ট্যারিফ বসানোর কথা বলছেন, এবার তিনি ফার্মা এই সেক্টরের উপর ট্যারিফ বসানোর কথা বলছেন। এছাড়াও এই যে অ্যালুমিনিয়াম, স্টিল, এদের যে ফিনিশ প্রোডাক্ট তাদের উপরেও ট্যারিফ বসানোর কথা বলেছেন। তবে এই ভিডিওতে শুধুমাত্র এই যে ফার্মা ট্যারিফ সেই ব্যাপারে কথা বলবো। এইখানে দেখতে পাচ্ছেন কি খবর সামনে আসছে, ফার্মাসিউটিক্যালস ফেস 100% ট্যারিফস ইন ইউএস। মানে এই আমেরিকাতে বিভিন্ন ফার্মা কোম্পানিগুলো 100% পর্যন্ত ট্যারিফ ফেস করবে। তবে কিছু শর্তও তিনি দিয়েছেন, আনলেস ফার্মস স্ট্রাইক এ ডিল, যদি না এই ফার্মগুলো এই আমেরিকার সঙ্গে কোনো ডিল সাইন করে না নেয়। যদি এই ডিল সাইন করে নেয় তাহলে এই 100% ট্যারিফের আওতায় কিন্তু কোম্পানিগুলো থাকবে না। আর সব ধরনের ওষুধের উপরে কি 100% ট্যারিফ বসানো হবে তেমনটা নয়। দেখতে পাচ্ছেন এই পেটেন্টেড ব্র্যান্ডেড যে প্রোডাক্ট তাদের উপরে এই 100% ট্যারিফ বসানোর কথা বলা হয়েছে। এমনি যে জেনেরিক ওষুধগুলো রয়েছে তাদের উপর কিন্তু 100% ট্যারিফ বসবে না। চলুন আরো একটু ডিটেলসে দেখে নিই। দেখতে পাচ্ছেন কোন প্রোডাক্টগুলোকে টার্গেট করা হয়েছে। 100% ট্যারিফ অ্যাপ্লাইজ স্পেশালি টু ব্র্যান্ডেড অর পেটেন্টেড মেডিসিন অ্যান্ড দেয়ার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস। টাইম লাইন কতদিন দিয়েছেন, এই বড় বড় কোম্পানিগুলোকে 120 দিনের টাইম ফ্রেম দিয়েছেন এই নেগোসিয়েশন করার জন্য। আর এটা ডোনাল্ড ট্রাম্পের একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, যে একটা ট্যারিফ তিনি বসিয়ে দেন এবং তারপরে একটা টাইম ফ্রেম দিয়ে দেন যে এই সময়ের মধ্যে ডিল করে নাও, না হলে ট্যারিফটা বসে যাবে। তার সঙ্গে সঙ্গে মিডিয়াম সাইজ যে কোম্পানিগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে স্মল সাইজ কোম্পানি এদের 180 দিনের টাইম ফ্রেম দেওয়া হয়েছে। আর এর মেন কারণ কি দেখতে পাচ্ছেন, মেন যে কারণ সেটা হচ্ছে এই অনশোরিং। মানে এই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা তারা চাইছে বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো তাদের দেশে এসে এই নিজস্ব কারখানা স্থাপন করুক। তার সঙ্গে সঙ্গে একটা প্রাইসিং প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছেন। ট্রাম্প ইজ ইউজিং দ্য ট্যারিফ অ্যাজ লেভারেজ টু ফোর্স ড্রাগ মেকার্স ইনটু মোস্ট ফেভার নেশন। মানে এই যে এমএফএন এর আন্ডারে নিয়ে আসার চেষ্টা করছেন। তো এই আমেরিকা যেই দেশগুলোকে ফেভার করবে তাদের উপর এই যে ট্যারিফ সেটা কিন্তু কম থাকবে। এছাড়াও অনেক দেশের উপর এই যে ট্যারিফ সেটা কিন্তু কম রয়েছে। আর এই এক্সেমশন গুলো দেখতেই পাচ্ছেন, এই যে জেনেরিক মেডিসিন এইগুলো জিরো। যারা এই এমএফএন প্রাইসিং এগ্রিমেন্টের আন্ডারে রয়েছে, মানে বিভিন্ন ট্রেড ডিল সাইন করে নিয়েছে, বিভিন্ন প্রাইসিং এগ্রিমেন্টের মধ্যে রয়েছে, তাদের উপর 0% ট্যারিফ থাকবে। অনশোরিং কমিটমেন্ট মানে যে সমস্ত কোম্পানি আমেরিকাতে এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করছে তাদের উপর ট্যারিফ থাকবে 20%। এবং এই প্ল্যান্ট এগুলো পুরোপুরি তৈরি হয়ে গেলে, ওষুধ তৈরি শুরু হয়ে গেলে এই যে ট্যারিফ 20% এটা জিরোতে নেমে চলে আসবে। কতদিন টাইম দিয়েছেন দেখতে পাচ্ছেন, এই যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এটা কমপ্লিট করার টাইম দিয়েছেন 2029 পর্যন্ত। এক্সিস্টিং যে ট্রেড পার্টনাররা রয়েছে তাদের উপর ট্যারিফ থাকবে 15%। যেমন এই ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, তারপরে জাপান, সাউথ কোরিয়া, সুইজারল্যান্ড এর এই 15% ট্যারিফের আওতায় থাকবে। তারপরে ইউনাইটেড কিংডম দেখতে পাচ্ছেন জিরোর আওতায় রয়েছে। এরা 3 বছরের একটা ট্যারিফ ফ্রি ডিল ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে সাইন করে নিয়েছে। এছাড়াও কিছু স্পেশালিটি মেডিসিন যেমন এই অরফ্যান ড্রাগ, তার সঙ্গে সঙ্গে ভেটেরিনারি প্রোডাক্ট এবং সেই সমস্ত ওষুধ যেগুলো পাবলিক হেলথের জন্য আর্জেন্ট তাদের উপর জিরো ট্যারিফ। আর আমাদের ইন্ডিয়ার সঙ্গে কিন্তু সেভাবে আমেরিকার কোনো ডিলই সাইন হয়নি। একটা মৌখিক ডিল সাইন হয়েছিল, তারপরে আবার নেগোসিয়েশনের কথা চলছে। তো এর ফলে আমাদের ইন্ডিয়ান মার্কেটের কিছু কোম্পানি যারা এই আমেরিকার উপর বেশি নির্ভরশীল তাদের উপর প্রেসার আসতে পারে। তো কি কি কোম্পানি রয়েছে, তো যদি প্রধানত দুখানা কোম্পানি লিখে এই ডক্টর রেড্ডি ল্যাব, সান ফার্মা, এগুলোর কিন্তু আমেরিকাতে বড় ব্যবসা রয়েছে। তো এই ধরনের কোম্পানিগুলোর উপর কিন্তু প্রেসার আসতে পারে। আরো অনেক যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে যেগুলো এই আমেরিকাতে পেটেন্টেড বা ব্র্যান্ডেড প্রোডাক্ট সাপ্লাই করে থাকে সেইগুলোর উপর কিন্তু প্রেসার আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।